যে দলটা ব্যান্ড নয় 25%, 1/4 অফ পপুলেশন যে রিপ্রেজেন্ট করে, তাকে বাদ দিয়ে নির্বাচনটা করতেছেন কেমনে? জামাত হচ্ছে একটা বোয়াল মাছ, পেটের ভিতরে তাজা ছোট মাছ ঢুকে যাবে, হজম হয়ে যাবে। আওয়ামী লীগের যিনি শত্রু, সে তো বিএনপির বন্ধু হওয়ার কথা, তা হলো না কেন? এখন আওয়ামী লীগের নির্বাচন করার রাইট সম্পর্কে আমি বলতেছি, আবারও বলছি, গণতন্ত্রের নামে চিৎকার করে যারা গলা ফাটাচ্ছেন, তাদের নৈতিক দায়িত্ব সরকারের কাছে প্রশ্ন করা। কি এই দলটা ব্যান্ড হয়নি, যেহেতু দলটাকে নিষিদ্ধ করা হয়নি, সে কেন নির্বাচন করতে পারবে না? কেউ প্রশ্ন তুলছে? তুলেনি। কেন তুলেনি? ওই জামাত ইসলাম ও কিছু আসে যায় না, জামাত ইসলাম ক্ষমতায় যায় নাই, কিন্তু অন্য যারা তুলবে মাঠে আসলে তাদের চেহারা বদলায় যাবে। নির্বাচন নিয়ে যে চিৎকার হাহাকার করতেছে সেটা করবে না। তা না হলে আপনার নৈতিক দায়িত্ব, আবারও বলছি, আপনি গণতন্ত্রে বিশ্বাসী, আপনি অ্যাকশন দিয়ে প্রমাণ করতে হবে যে আপনি গণতন্ত্রে বিশ্বাসী। যদি আমি বলার পরেও তারা এই আবেদন না করে, নিশ্চিত তারা গণতন্ত্রে বিশ্বাসী না। তা না হলে আপনাকে সরকারকে বলতে হবে যে দলটা ব্যান্ড নয় সেই দলটার 35% থাকুক, যত ছাক করে ফলায় দেন, 25% তো আছে। তা 25% লোক মানে 1/4 অফ দ্য পপুলেশন। 1/4 অফ পপুলেশনকে আপনি বাদ দিয়ে নির্বাচন করতেছেন কেন? আমি আবারও বলছি, আপনি গণতন্ত্রে বিশ্বাসী, এই দলটাকে ব্যান্ড করতো তাইলে এক কথা। দল যেহেতু ব্যান্ড না, যারা আসামি হিসাবে লিস্টেড আছে, বিচার চলুক, ট্রায়াল চলুক, সব চলতে থাকুক। এদের জন্য ইউনূস সাহেব তো গণতান্ত্রিক সরকার না, নির্বাচিত সরকার না, ফেব্রুয়ারিতে চলে যাবেন, তার কাছে আমার কোনো দাবি দেওয়া নাই। মানে গণতন্ত্রের স্বার্থে গণতন্ত্র যারা বিশ্বাসী, সুযোগ দেওয়া উচিত ছিল কিনা বা উচিত, আপনি কথাটা বুঝতেছেন না কেন? যারা গণতন্ত্রে বিশ্বাসী বলে চিৎকার করে গলা ফাটাচ্ছে, তাদের নৈতিক দায়িত্ব সরকারকে চাপ দেওয়া, নির্বাচন কমিশনকে চাপ দেওয়া। আপনি যে দলটা ব্যান্ড নয় 25%, 1/4 অফ পপুলেশন যে রিপ্রেজেন্ট করে, তাকে বাদ দিয়ে নির্বাচনটা করতেছেন কেমনে? কি আপনি সুবিধা মতো কমফোর্টেবলি পাশ করে যাবেন সেই জন্যে? তার মানে পাশ করা জরুরি, গণতন্ত্র জরুরি নয়, এগুলি সোকল্ড বক্তব্য। জি, ধন্যবাদ আপনাকে এম এ আজিজ। জনাব এম এ আজিজ, আপনার কাছে একটু আসতে চাই, এই যে আওয়ামী লীগ নির্বাচনের বাইরে, তার নির্বাচনে যে নৌকার যে ভোট রয়েছে, সেই ভোট আসলে একটি বড় ফ্যাক্টর হতে পারে কিনা প্রার্থীদের জন্য জয় পরাজয় নির্ধারণ করতে? এখানে ধরেন দুটা ইয়ে আছে। একটা হচ্ছে তারা এও তো হতে পারে নির্বাচন বয়কট করতে পারে, ভারত থেকে ঘোষণা আসলো নির্বাচন বয়কট করো। অথবা তারা আরেকটা কারণ হতে পারে যে যারা তাদের নিজস্ব নিরাপত্তার জন্যে যে প্রার্থীকে ভোট দিলে তাদের নিরাপত্তাটা রক্ষা হবে তাকে ভোট দিবে ইকুয়েশনে। আরেকটা হতে পলিটিক্যালি বিবেচনা করতে পারে। আরেকটা হতে পারে যে এনসিপি তাদের আওয়ামী লীগের 1 নম্বর দুশ্মন। এটা অঙ্ক করে বোঝাইতে হবে না। এনসিপি যেহেতু জামাতের কাছে চলে গেছে, সুতরাং এখন আর এনসিপিকে ভোট না, তার বিকল্প শক্তিকে ভোট দিয়ে জিতায় দাও, এটাও হতে পারে। তাহলে সেক্ষেত্রে জামাতের ভোট আসলে কমে যেতে পারে কিনা? যেহেতু কমে তো গেছেই। জামাতে হর্ষবর্ধন সিং, ওই যে আমাদের এখানে রাষ্ট্রদূত ছিল, সে তো বলছে যে এই দল যে ভোট আগে অতীতে পাইছে, এই দলের জেতার কোনো সম্ভাবনা নাই, বলছে তো, কালকে বলছে। তো সুতরাং আমার বক্তব্য, আমি সেটা বলছি না, আমার বলছি যে অঙ্কের হিসাব। ধরেন 11টা দল ছিল, সেকেন্ড ভোটের দিক থেকে সেকেন্ড পার্টি ছিল ইসলামিক আন্দোলন বাংলাদেশ। সেই পার্টি কিন্তু আওয়ামী লীগের সময় সব দল ইলেকশনে অংশগ্রহণ করছে এবং তারা মিনিমাম 5,000 থেকে শুরু করে 25,000 পর্যন্ত এক একটা সিটে ভোট পেয়েছে। হ্যাঁ, 1 2 হলো 25,000 পর্যন্ত ভোট পেয়েছে। এই ভোটটা তো এখন পাবে না, তারা তো প্রার্থী দিছে সব জায়গায়, তাই না? তাহলে এই ভোটটা কিন্তু তারা মাইনাস হয়ে গেল বাকি 10 দল থেকে। আবার এনসিপি এই ইলেকশনে কিন্তু অনেকগুলো কারণ ঘটে গেছে। দেখেন, এনসিপি দলটা জামাতের একটা অংশ ঢুকছে, আর একটা অংশ আরেকটা করছে, আর একটা স্বতন্ত্রতা হয়ে গেছে নারীরা। তো এতে এনসিপিটা কিন্তু আলটিমেটলি শেষ হয়ে গেল। এদের ব্র্যান্ড ভ্যালু ছিল, অভ্যুত্থানের শক্তি ছিল, 3 জন উপদেষ্টা ছিল, তারা এখন নাই। এইটা আমার বক্তব্য হচ্ছে তাদের নিজস্ব এন্টিটি নিয়ে থাকা উচিত ছিল, প্রেশার গ্রুপ হিসাবে থাকা উচিত ছিল, সেটা হয় নাই। এখন জামাত হচ্ছে একটা বোয়াল মাছ, পেটের ভিতরে তাজা ছোট মাছ ঢুকে যাবে, হজম হয়ে যাবে। এখন হজম হওয়া শুরু হয়ে গেছে, এখন সবাই টুপি মারা শুরু করছে। আগেও যেমন পাটোয়ারি বলছে যে ভাষায়,
হাসনাত যে ভাষায় বলে এখনো একই ভাষায় কথা বলে, আপনি খেয়াল করে দেন। শুধু জামাত বিএনপি হচ্ছে তাদের এনিমি, আর কোনো এনিমি নাই। তাদের কোনো জায়গায় একটা বলে নাই যে তাদের এই যে আমরা বিতর্ক করতেছি, কেউ ফ্যামিলি কার্ড দিচ্ছে, কেউ জান্নাত দিচ্ছে, কেউ আবার বেকারদের চাকরি দিচ্ছে, মহিলাদের 5 ঘন্টা চাকরি করে কর্মঘণ্টা কমিয়ে আনছে। হ্যাঁ, অনেক কিছু। এনসিপির কারো মুখ দিয়ে কিছু শুনছেন যে এই বেনিফিট দেব? নো পলিটিক্স। এক পলিটিক্স হচ্ছে বিএনপিকে বকো। তো এখন এই জন্যই আমি বলছি যে আপনি ইলেকশনে ধরেন এনসিপি থাকা উচিত ছিল। আমার কাছে মনে হচ্ছে এনসিপি এত ভাগে বিভক্ত হয়েছে, এনসিপি শেষ আছে তো আছে, আর থাকবে না, ইলেকশন পরে থাকবে না। থাকবে ওই যে ছোট ছোট দল যেগুলো বিএনপির সাথে হজম হয়ে গেছে না, আর একটা গ্রুপ শোন বিএনপির সাথে যারা ঐক্য করছে, এর অর্ধেক দল কিন্তু প্রতীক, ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করছে। এই প্রতীক নিয়ে যে নির্বাচন করতেছে সে তো দল ছেড়ে দিছে। এই এমপি যদি নির্বাচিত হয় এদের মধ্যে, কিন্তু দলে ফিরতে পারবে না, তার এমপিশিপ চলে যাবে। সুতরাং তারা তো প্রতীক নিয়ে প্রতীক ছাড়াও নির্বাচন যারা করতেছে তাদের দুর্দশা, আমার তো মনে হয় যে দুর্দশা খুব থাকবে, মানে সুবিধা হবে না তাদের। তো এই জন্য আমি বলছি যে এবারে রাজনীতিতে অনেকগুলো দল এদিক এবং ওদিক থেকে অনেকগুলো দল কিন্তু অনেকটাই বলে যাব, অনেকগুলো দল কিন্তু আরো ছোট হয়ে যাবে, বিলীন হয়ে যাবে বলবো, আপনি দেখবেন। জি, ধন্যবাদ। আমি আসবো আপনার কাছে। জনাব আবু হেনা রাজ্জাক, একটু একটা জিনিস বুঝতে চাই আপনার কাছে। এই যে নির্বাচনের প্রচারণা চলছে, আপনি দেখেছেন, কেমন দেখছেন নির্বাচনের প্রচারণা? এর মধ্যে যে কথার যুদ্ধ, আবার অনেক প্রার্থী কিন্তু প্রতিশ্রুতির নানা বাক্স খুলে বসেছে যে এটা করবেন সেটা করবেন। জামাত যেমন প্রতিশ্রুতি দিচ্ছে, বিএনপি প্রতিশ্রুতি দিয়েছে। তারেক রহমান বলেছেন যে ক্ষমতায় গেলে খাল খনন এবং পরিবেশ রক্ষায় গাছ রোপণ করবেন, এবং অন্যান্য আরো অনেক প্রতিশ্রুতি রয়েছে। আসলে কতটুকু বাস্তবায়নযোগ্য বাংলাদেশের প্রেক্ষাপটে? আপনার দুইটা পার্ট। ফার্স্ট পার্টে আমি ভাইয়ের কিছু জবাব দেই। আপনি বলছেন আওয়ামী লীগ যদি ভোট দেয়, আওয়ামী লীগ যদি ভোট দেয় কাকে দিতে পারে বা দিলে কি ফলাফল হতে পারে? আমার প্রথম বক্তব্য আওয়ামী লীগ নিয়ে, যদি আওয়ামী লীগ যেহেতু নির্বাচন করতেছে না, আমার ধারণা আওয়ামী লীগ চুপচাপ বসে থাকবে, কাউকে ভোট দিবে না। বাট আমি তো চ্যালেঞ্জ করতে পারি না, আমি ধরে নেন তারা ভোট দিবে। তারা যদি ভোট দেয়, তাহলে বিএনপিকে যদি ভোট দেয় আওয়ামী লীগ, তাহলে সোনায় সোহাগা। কেন? কারণ বিএনপির যে পরিমাণ ভোট আছে এমনি তারা জিতবে, জেতার কথা। মানে আমি অতীত রেকর্ড থেকে, এবারকার প্রেক্ষাপট ভিন্ন, সেই ব্যাখ্যা আমি যাচ্ছি না। আর যদি বিএনপিকে ভোট নিয়ে যদি আপনি জামাতকে দেয় আওয়ামী লীগ, কথার কথা, আওয়ামী লীগের একটু আগে বললাম যে 35 বাদ দিলাম 25 আছে, তো 25 যদি থাকে, তার সাথে যদি জামাতের 10 যোগ হয় তাহলে 35। তারপরে এনসিপির নাম কষ্টে যাই ভোট থাকুক, ইসলামী দল যাই ভোট থাকুক, সেখানে সুপার হাড্ডি লড়াই হবে যদি আওয়ামী লীগ ভোট দেয় জামাতকে। কারণ বিএনপির জোটে বিএনপি ছাড়া জোটে যারা আছে তাদের 200 ভোটও নাই এক একটা দলের, চ্যালেঞ্জ করে দিচ্ছি। বাট ইসলামী দল যতগুলো আছে প্রত্যেকের কিছু না কিছু ভোট আছে। সুতরাং জামাতের সাথে যদি আওয়ামী লীগ যোগ দেয়, বিএনপির মানে কঠিন হাড্ডাহাড্ডি লড়াই হবে বিএনপির সাথে। হবে কি হবে না সেটা আমি জানি না। তবে ফাইনালি বাংলাদেশের যে ইতিহাস, অতীত ইতিহাস, দুইটা স্টেজ রয়ে গেছে। একটা হলো ভোটের কারচুপি অথবা ইঞ্জিনিয়ারিং, এই দুইটা ব্যাপার আজকে বললাম না, এই দুইটা দিয়ে শিফট হয়। এইবার আসেন আরেকটা কথা বলছে ভাই, যে আওয়ামী লীগের শত্রু এনসিপি, কোনো সন্দেহ নাই নাকি? আওয়ামী লীগের শত্রু এনসিপি কেন? যেহেতু শেখ হাসিনা বেঁচে আছে, শেখ হাসিনা জানে তার সবচেয়ে বেশি ক্ষতি করছে এই এনসিপির ছাত্ররা, তাকে বের করে দেওয়ার ব্যাপারে। আবার বিএনপিও বলতেছে আন্দোলন করছে। তাহলে আওয়ামী লীগের যিনি শত্রু সে তো বিএনপির বন্ধু হওয়ার কথা, তা হলো না কেন? তা হলো না কেন? সুতরাং আপনি যদি এখানে তো আপনি যদি ইকুয়েশন করেন, হিসাব নিকাশ করেন, তাহলে এটা গ্রহণযোগ্য না কোনোভাবেই। বিএনপির সাথে তার বন্ধুত্ব হওয়ার কথা ছিল, সুন্দর বন্ধুত্ব। বিএনপি তো অনেকগুলো সিট ছাড়ছে না বিভিন্ন জোটরে। এইসব পোলাপানগুলি আপনি মনে করেন আন্দোলন করছে, আবার কি তার আন্দোলন করবে না? শেখ হাসিনাকে সরানো ছিল জরুরি, এবং শেখ হাসিনা সরায় সবাই বেনিফিটেড। নাম্বার 1, 2026 ফেব্রুয়ারিতে নির্বাচন পাচ্ছেন বিকজ অফ এই এনসিপি। কারণ এই ছাত্ররা জীবন দিছে, নাহলে আপনার নির্বাচন 29-এ। নাম্বার 2, বহির্বিশ্বে যারা ছিলেন ফেরত আসছেন শুধুমাত্র এনসিপির কারণে।
এগুলো আপনাকে মাথায় রাখতে হবে, এই কৃতজ্ঞতা বোধ থাকতে হবে। না থাকলে বলেন কিছু হবে, কিছুই হবে না। মানে But তখন তো এনসিপি ছিল না। আরে ভাই, NCP ছাত্ররা তো ছিল, দল পরে হয়েছে। তখন তো মানে দল পরে হয়েছে, ছাত্র তো ছিল। শুধু ছাত্রদের সাথে তো অনেকেই তো এই আমি তো মানলাম আপনার কথাটা। এই আন্দোলনে যারা ছিল, ওই জেলে চাষি পোষা বহু লোকই ছিল, কিন্তু সিম্বলিক তো আপনি এই লোকগুলোকে পাচ্ছেন। আপনি তো তাদেরকে, আমি যদি বড় দলের দায়িত্বে থাকতাম, আমি এদেরকে গিলে ফেলতাম, কারণ আমি রান খারাপ দিছি সিট, আমি তাদেরকে নিয়ে আসতাম। এবং এখন তাদের ভিতরে ওই আক্রোশ নাই। আমার ধারণা আমরা না জুজুর ভয় দেখাচ্ছি বা আমরা ভয় পাচ্ছি। ইনফ্যাক্ট হাসিনাকে সরানোটাই ছিল নৈতিক কাজ আমাদের। সেটা যখন হয়ে গেছে, এদেরকে আমরা বুকে জড়াই নিয়ে ছাড়তাম 20টা সিট, থাকো, কোনো ম্যাটারই ছিল না। এইবার আসেন, আপনি প্রতিশ্রুতি দেওয়া, সবাই প্রতিশ্রুতি দেয়। আপনি এখানে এসে জানলাম যে 20,000 কিলোমিটার খাল খনন করবে আর 50 কোটি বৃক্ষরোপণ করবে। আপনি লিখে রাখেন, ইউ জাস্ট নোট ইট ডাউন, দেখে আদৌ বাস্তবসম্মত কিনা। আমি ইতিমধ্যে ক্যালকুলেট করলাম, 20,000 কিলোমিটার খাল খনন মানে যদি 5 বছর মেয়াদ পান, নাকি 5 কোটি, আপনি ভালো করে দেখেন 50 কোটি। আপনি টিভি স্ক্রলে দেখছেন, আপনি এখানে লেখা আছে কি কয় কোটি। জি, আমি এখন আসি, শেষ করি আপনাকে। যদি 20,000 কিলোমিটার খাল খনন আপনি করতে চান 5 বছরে, দৈনিক গড়ে 11 কিলোমিটার খাল খনন করতে হবে। আপনি লিখে রাখেন, নোট ইট ডাউন, আমি আপনাকে নোট করে রাখতে বললাম। 50 কোটি বৃক্ষরোপণ যদি আপনি করতে চান, প্রতিদিন 2,73,000 গাছ রোপণ করতে হবে, লিখে রাখেন। দেশটাই তো থাকবে না। 20,000 কিলোমিটার খাল খনন করলে সব নদী, আর 50 কোটি বৃক্ষরোপণ কইরে দেখেন তো দেশে ল্যান্ড থাকে কিনা। একটা কথার কথা বললাম। সুতরাং আপনি মানে সব কিছু ভায়াবল, বাস্তবসম্মত, গ্রহণযোগ্য হতে হবে। আমরা হতাশ হচ্ছি প্রতিদিন। এখন যদি বলেন আপনি হতাশ হলে কি আসা যায়, কিচ্ছু আসা যায় না। বাট আই এম টেলিং ইউ দ্য রিয়েলিটি। আপনি ডেলি 11 কিলোমিটার খাল খনন করবেন, এটা বাস্তবসম্মত 5 বছরে? লেখেন, নোট করেন। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। জি, ধন্যবাদ। আমি এম এ আজিজ, আমি আপনার কাছে একটু আসতে চাই যে ভাই যেটা বলছিলেন, আবু রাজ্জাকি ভাই যেটা বলছিলেন যে প্রতিদিন এত কিলোমিটার খাল খনন করতে হবে। আসলে আমি একটু জানতে চাই আপনার কাছে যে এই যে বাস্তবসম্মত এবং গ্রহণযোগ্য প্রতিশ্রুতি আসলে প্রার্থীরা দিতে পারছেন না কেন? একদল এটা বলছে, আরেক দল জান্নাতের টিকিট, বেহেশতের টিকিট বলছেন। মানে এই ধরনের প্রতিশ্রুতি আসলে কতটুকু? ব্যাপারটা হচ্ছে, এটার তো তার পার্টির একটা রিসার্চ আছে নিশ্চয়ই। এখন এটা তো আমাদের দেশে চেরাগালি পাহাড় হলো বড়, পাহাড় কাটে তো নিশ্চয়ই খাল খনন করবে না। আমাদের সবগুলো নদী মারা গেছে, কারণ আমরা ডাউন স্ট্রিমে সবগুলো নদী মারা গেছে। আর নদী খনন করলো, হতে পারে না। সবগুলো নদী, যেমন বাংলাদেশের অনেকে জানে না, বাংলাদেশের সবচেয়ে বড় নদী হলো ইছামতি নদী। সেটা আমার থানার ভিতর, পেটের ভিতর দিয়ে গেছে, গিয়ে এসে সাগরে পড়ছে। তো এটা ড্রেজিং। ওই ব্যাপারটা হচ্ছে যে জিয়াউর রহমান কিন্তু জিয়াউর রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানও কিন্তু খাল খনন নাম দিছে। এটা খাল খননই খালি খনন করছে, ওরকমই খাল, এগুলো সব খালি হয়ে গেছে অলমোস্ট। এটা যাই হোক, এই বিতর্কে আমি যাচ্ছি না। আমি বলে দিই এনসিপির কথা। এনসিপি সরেন, আমাদের জন্ম থেকে দেখতে পাচ্ছি সব আন্দোলনের অগ্রভাগে ছিল ছাত্ররা। এই 24-এর আন্দোলনে এই ছাত্ররা একমাত্র সরকারে অংশগ্রহণ করছে এবং তারা রাজনৈতিক দল করছে, তাতে আমি অপরাধ দেখছি না। রাজনৈতিক দলে কিন্তু তারা যে পরিমাণ বিতর্কিত হয়েছে, কোনো আন্দোলনের নেতারা এত বিতর্কিত হয় নাই। তাদের বিতর্কিত হওয়ার কারণেই কিন্তু এটা ফ্যাসিস্টকে তাড়িয়ে দিছে, এটা ঠিক, তারা অগ্রভাগে ছিল। হ্যাঁ, তখন তো রাজ্জাকি ভাই ছিল কিনা, আমিও ছিলাম। 5 তারিখ পর্যন্ত আমরা তো টকশো করছি, আমরা তো অভ্যুত্থানের শক্তি দাবি করতে পারি, কিন্তু আমরা রাস্তায় ছিলাম না, এটা ঠিক। কিন্তু আমরা তো ওই ব্যারিকেড ভেঙে, গুলি ভেঙে, টিয়ার গ্যাস ভেঙে টকশো আসছি তো। তা আমাদের অর্থাৎ সবারই ছিল কন্ট্রিবিউশন। কিন্তু তারা এককভাবে, ছাত্ররা কেন বিতর্কিত হলো কেন? এই জন্যে বিতর্ক তাদেরকে। আপনি তখন রাজনীতি করবেন, রাজনীতি বড় নির্মম। রাজনীতি করলে রাজনীতিবিদের জন্য করতে হবে, দেশ এবং জনগণের জন্য করতে হবে। এই বিতর্ক তো তারা জড়াইছে। এখনো দেখেন মাঠে ইলেকশন করতেছে, যেগুলো করতেছে দেখেন সবগুলো বিতর্কিত কথা বলতেছে। কোনো প্রোগ্রাম নাই, কোনো নাই, খালি অভ্যুত্থান, নালে অভ্যুত্থান। আগে ফ্যাসিস্ট স্বাধীনতার পক্ষের শক্তি পুঁজি করছে, এখন হলে অভ্যুত্থান পুঁজি। এই পুঁজি দিয়ে তো চলবে না, দেশটা তো করতে হবে, নির্বাচনটা নিরপেক্ষ করতে হবে।
নির্বাচনটা গ্রহণযোগ্য করতে হবে। মানে এটা কি আসলে সম্ভব? মানে এখনকার পরিস্থিতি, এখনকার প্রেক্ষাপটে গ্রহণযোগ্য এবং নির্বাচন অবাধ? শোনেন, ইউরোপিয়ান ইউনিয়নের এখন বাংলাদেশে আছে, তারা অলরেডি পরাশক্তির অংশ তো ইউরোপিয়ান ইউনিয়ন, তারা কিন্তু ফতোয়া দিয়ে ফেলছে যে ভোটাররা নির্বাচন ইলেকশনের কেন্দ্রে আসলেই অংশগ্রহণমূলক হলো। আর আগে বলতো যে না, রাজনৈতিক দলগুলো আসতে হবে। দেখছেন ব্যাখ্যা পাল্টে ফতোয়া বদলে গেছে তো। তো এখন ধরেন বিএনপি, ধরেন জাতীয় পার্টি, তারা তো ফ্যাসিস্ট হিসেবেই এই দেশ থেকে চলে গেছে, তাদের ব্যাপারে তর্ক নাই করলাম। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে অভ্যুত্থানের শক্তি, তাদের ভিতরে এত সংঘাত কেন? আমরা আলোচনা তো তাদের নিয়ে করতেছি। তারা ঐক্যবদ্ধ কমিশন করছে, 30টার দল বসছে। আমি কিন্তু বহুবার বলছি, এই 30 দলের ভিতরে অর্ধেক দল আমার পরিবারের সংখ্যাও নাই। আমার পরিবারে যে কয়েকজন সদস্য আছে, যে কয়েকজন ভোটার আছে, মানে তাদের ভোটার সংখ্যা অনেক কম, এটাই বলতে অনেক চাচ্ছেন? ছোট পার্টি। তাকে কি এই 30টা দলকে কি দেশ লিজ দিছি আমরা যে তোমরা যা কইছো তাই মেনে যেতে হবে? দেশে এখন সব ভালো করছো? কোনো নাই তো। এই যে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে করতেছে, একটা আদেশ দিয়ে না গণভোট দিল, হ্যাঁ এবং না। হার ভিতরে টোটাল মেশিনারিজ নামাই দিছে, বলতেছে অভ্যুত্থানের থেকে এই সরকার আইসে, সেটা অভ্যুত্থানের পক্ষে বলতে পারে বললেন ধরেন। কিন্তু ডিসি, এসপি, ইওনো তারা নির্বাচন পরিচালনা করবে না, তারা সরকারের অংশ না। তারা কি করবে তাহলে? হানটা সিল মারিয়ে দিবে? এখন তো যেভাবে কইতেছে, এমনও বক্তৃতা দিতেছে যে হাঁ ভোটে না দিলে চাকরি থাকবে না, এরকম আওয়াজও শুনতেছি। তাহলে হাঁ ভোটটা তো নিরপেক্ষ হইতে হবে, এটা তো ইলেকশন। তাহলে হ্যাঁ না ভোটে গণভোট নিয়েও তাহলে না, প্রশ্ন তারপরে থাকতে পারে। প্রশ্ন হলো যে ধরেন কোনো কারণে, দৈবিক কারণে না ভোট জিতে গেল, এই রিস্কটা কেন নিল? না ভোট জিতলে তো অভ্যুত্থানে কি শিশু জনতা প্রাণ দেয় নাই? অভ্যুত্থান ঘটে নাই? ফেসিবাদ বিলোপ হয় নাই? এগুলো প্রশ্ন আসবে তো। সুতরাং এই রিস্কই, আমার কথা হলো আপনারা 30টা দল বসছেন, দেশটা ফেসিবাদ মুক্ত হয়েছে, একটা গণতান্ত্রিক ব্যবস্থার জন্য কোনটা অন্যায় কোনটা ন্যায় এটা বিবেচনা না করে এ দেশের সবাই সাপোর্ট দিছে। উনিও সাপোর্ট দিছে, আমরাও সাপোর্ট দিছে, আপনিও দিচ্ছেন, সবাই দিছে, দেশের জনগণ। কিন্তু আপনারা যেভাবে এখন এই সরকারও যে জায়গায় নিয়ে ফেললো এবং অভ্যুত্থানের শক্তিদের ভিতরে যে দলাদলি শুরু হয়ে গেল, এটা তো আমাদের কাম্য না, এটা তো আমাদের কাম্য জি, না। ধন্যবাদ আপনাকে।